আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদা 2018 সনে তার অধীনে যে নির্বাচন হয়েছিল রাতের ভোট, এই ভোটের কারণে তিনি খুবই কুখ্যাতি অর্জন করেছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার আগে মব তৈরি করা হয়েছে এবং যারা মব সন্ত্রাসী তারা এই ভদ্রলোকের বাসায় উত্তরাতে সেখানে ঢুকে গেছেন। একটা সময় ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি ওনার বাসায় উনি দাওয়াত দিয়েছিলেন, ওনার বাসায় দাওয়াত খেয়েছি, ওনার স্ত্রীর হাতে রান্না খেয়েছি। উনিও আমার বাসায় নির্বাচনের সময় দীর্ঘদিন ছিলেন। 2009 তিনি দক্ষিণবঙ্গের সিংহপুরুষ মুক্তিযুদ্ধের ময়দানে সিভিল সার্ভিসে তিনি একজন সদস্য। বিএনপি জামানাতে ডিসি ছিলেন, কুমিল্লা ডিসি ছিলেন, ফরিদপুরে ডিসি ছিলেন। পরবর্তীতে তাকে সচিব পদে আওয়ামী লীগ সরকার পদায়ন করে ভূতাপেক্ষা এবং প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগ দেয়। প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের আগ পর্যন্ত যদি মানুষ হিসাবে আপনি জনাব নুরুল হুদাকে নম্বর দিতে চান, 100-তে 100 নম্বর দিতে হতো। তার ব্যবহার, তার সততা, তার আন্তরিকতা সব মিলিয়ে। কিন্তু আমাদের অতি দুর্গন্ধময় রাজনীতি, সকল দলের রাজনীতি এত খারাপ, এত পচা। আমার স্ত্রীর হাতে রান্না উনি অনেকদিন খেয়েছেন শীতের মধ্যে। তো যাই হোক, সেই ভদ্রলোক, তার বয়স এখন কত হবে? 80 বছর তো হবেই। এখানে একজন ফেরেশতা যদি এই রাজনীতির মধ্যে, দুর্গন্ধময় রাজনীতির মধ্যে ঢুকে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সে ইবলিস হয়ে যায়। হুদা সাহেবের একই অবস্থা। তিনি যখন হলেন, আমি আশা করেছিলাম তিনি খুব ভালো একটা নির্বাচন উপহার দেবেন এবং তিনি প্রথম দিকে বেশ সাহসী কথাবার্তা বলেছিলেন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছিলেন। সাংবাদিকরা যখন আবার তাকে জিজ্ঞাসা করেছিল, তিনি বলছিলেন যে আমি যখন চাকরি করেছি সিভিল সার্ভিসে, তখন বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী, আমি তখন ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং আমাদের দেশে যে কৃষ্টি এবং কালচার, সেটা হলো যে খুব ভালো মানুষ না হলে এবং নিরপেক্ষ না হলে এবং একেবারে দলকানা না হলে সাধারণত কাউকে ডিসি হিসাবে কোনো রাজনৈতিক সরকার মনোনয়ন দেয় না। তো তিনি মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ মাইন্ডেড, এটা সবাই জানে। কিন্তু তারপর তাকে ডিসি হিসেবে আওয়ামী লীগের সময় নয়, বিএনপির জামানাতে তিনি নিয়োগ লাভ করেছেন। ইট মিনস তার ভিতরে দক্ষতা, প্রফেশনালিজম ছিল। কিন্তু শেখ হাসিনার কবলে পড়ে, লোভে পড়ে, তারপর যাকে বলা হয়, তিনি সেই এটা সত্যিকার অর্থে অন্তরস্থল থেকে বলেছিলেন। আমরা সবাই খুশি হয়েছিলাম। বিএনপি নেতারা যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি হাসি মুখে বলে নিজেও লোভে পড়েছেন, গোয়েন্দা সংস্থা তাপে পড়ে তিনি তার সেই স্ট্রেন্থ রাখতে পারেনি। কিন্তু তার যে অধঃপতন, সেই অধঃপতনটা আসলে এত নিচু পর্যায়ে চলে গেছিল যেটা আমি কল্পনা করতে পারিনি। কিছু দুর্নীতির ব্যাপারে কথাবার্তা হচ্ছে, আর তার ভাগ্নে একটা মেম্বার হওয়ার উপযুক্ত না, সেই ভাগ্নেকে তিনি শেখ হাসিনার সাথে রীতিমতো দর কষাকষি করে তাকে এমপি বানিয়েছেন। এটা তার দরকার ছিল না। এবং তার ওই সময়টিতে তার কর্মকাণ্ড, তার ভাগ্নের কর্মকাণ্ডর কারণে আমার বাড়িটা ভেঙেছে, তার ভাগ্নে এবং সে নিজে। এর কারণ হলো এই যাকে বলা হয়, আমি একটা লেখা লিখেছিলাম, তার দায়িত্ব আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, ল ডিপার্টমেন্টের বড় ভাই। তো আমি তখন একটা লেখা লিখেছিলাম নয়া দিগন্তে, নূর হুদার ৫ সালের পাঁচালী, অর্থাৎ নুরুল হুদার মানে 5 বছরের পাঁচালী। সেখানে ওনার সঙ্গে আমার কি সম্পর্ক, উনি কি ছিলেন, ইত্যাদি ইত্যাদি নিয়ে খোলামেলা কথা বলেছি। এবং এই কথায় উনি এবং ওনার ভাগ্নে এতটা বিক্ষুব্ধ হয়েছে যে তারা তাদের ক্ষমতা ব্যবহার করে আমার সেই 3 পুরুষের ভিটে মাটি, সেই ভিটে মাটি পুরোটা উচ্ছেদ করে গিয়ে দেখেন উলানিয়া বাজারে কি অবস্থা, পুরো বাজারটাকে শেষ করে দিয়েছে। তো এই জন্য থেকে তিনি যখন অবসর নিলেন এবং সেই অবসর নেওয়ার পরে যখন হাবিবুল আওয়াল সাহেব এলেন, হাবিবুল আওয়াল অভিশাপ ছিল, দীর্ঘশ্বাস ছিল, সব কিছু ছিল, কিন্তু তার গলায় জুতোর মালা পরানো হবে এবং তার সন্তানের বয়সী ছেলেরা তার ঘরের মধ্যে, তার স্ত্রী, পরিবার পরিজনের সামনে তার গালে জুতো মারবেন। এটা কিয়ামত পর্যন্ত আমি দেখবো, এটা আমি কখনো কল্পনা করি না। আমি এটা নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। যারা এই কর্ম করেছেন, দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দাবি করছি। 3 জন নির্বাচন কমিশনার, সেই 14 সালের নির্বাচন রকিবুল হুদা যিনি করেছেন, যেটিকে বলা হয় বিনা ভোট। আশ্চর্য ব্যাপার হলো, কর্মজীবনে ওনার মতো ভদ্রলোক আর ওনার মতো সৎ অনেস্ট অফিসার খুব কম ছিল এবং উচ্চবংশীয় একজন আমলা। কিন্তু ওই যে বললাম যে রাজনীতির একটা কালো ছায়ার মধ্যে পড়ে গেলে, কালো জাদুর মধ্যে পড়ে গেলে কোনো মানুষের কিছু করার থাকে না। এমনকি ইচ্ছে করলেও তারা সেখান থেকে পদত্যাগ করতে পারে না। আমার সঙ্গে একজন যে নির্বাচন কমিশনার ছিলেন, নুরুল হুদা কমিশনের নির্বাচন কমিশনার ছিলেন,
মাহবুব তালুকদার খুবই ভালো সম্পর্ক ছিল ব্যক্তিগত পর্যায়ে। উনিও লেখক, আমিও ক্ষুদ্র একজন লেখক, এই জন্য আমাদের মধ্যে বন্ধুত্বটা এমন পর্যায়ে ছিল যে নির্বাচনের পরে 18 নির্বাচনের পরে উনি যে একটা বই লিখেছেন সেই বইয়ে আমার প্রায় দীর্ঘ একটা সাক্ষাৎকার উনি নিয়েছেন, প্রায় 4 ঘন্টা। একইভাবে হাবিবুল আওয়াল সাহেব আইন সচিব ছিলেন, প্রতিরক্ষা সচিব ছিলেন, লেখাপড়া জানা ভদ্রলোক, আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে, এর বাইরে আমাদের বিভিন্ন সময় টেলিফোনে অনেক আলাপ আলোচনা হয়েছে। তো উনি বুদ্ধিমান মানুষ, মানে নুরুল হুদার মতো স্ট্রেট ফরওয়ার্ড নন। মাহবুব তালুকদার খুবই বুদ্ধিমান মানুষ। উনি মারা গেছেন, কোনো বদনাম করবো না, মিডিয়াকে ওনার পক্ষে রাখার জন্য, জনমতকে পক্ষে রাখার জন্য যত রকম কৌশল আমলাদের মধ্যে রয়েছে, আমার মনে হয় যে মাহবুব তালুকদারের মতো এইরকম কৌশলী মানুষ আমলাতন্ত্রে কখনই আসেনি। ফলে তিনি জনপ্রিয়তা পেয়েছেন, তারপরে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন। কিন্তু বাস্তব ব্যাপার হলো তিনি যে সুযোগগুলো নিয়েছেন ইলেকশন কমিশনে বসে, সেই কোটি কোটি টাকা চিকিৎসা বাবদ তিনি এই ইলেকশন কমিশন থেকে নিয়েছেন, প্রতিটি সুযোগ নিয়েছেন, কিন্তু কথা বলেছেন সরকারের বিরুদ্ধে। এটা তো একটা কৌশল ছিল, নুরুল হুদা পারেনি। 2 নম্বর হলো যে আপনি দেখুন, সে ওখানে ক্ষমতা ব্যবহার করে, মাহবুব তালুকদার ক্ষমতা ব্যবহার করে তার একটা প্লট ছিল বাড়িধারাতে, এবং সেই প্লট একজন ডেভেলপারকে তিনি দিয়েছিলেন। সেই প্লট নিয়ে যে গন্ডগোল হলো, সেখানে নুরুল হুদা সাহেব তার মানে সেই মাহবুব তালুকদার তার ক্ষমতা ব্যবহার করে তিনি সেই যে ডেভেলপার কোম্পানি তার 12টা বাজিয়ে দিয়েছেন। কিন্তু যেহেতু মিডিয়ার মুখ আছে, ফেজ আছে, তাকে নিয়ে কথা হয়নি। আমি খুব আন্তরিকভাবে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত কথাবার্তা এখানে বলছেন, সুযোগগুলো নুরুল হুদাও নেননি। তার ক্যান্সারের রোগ ছিল, তিনি পুরো চিকিৎসার যে ব্যয়ভার, ফাইল খুলে দেখেন, আপনি কেন পদত্যাগ করছেন না? আমি কিভাবে পদত্যাগ করবো? পদত্যাগ করলে যে আমার এই যে এখন যে চিকিৎসা হচ্ছে, আমি প্রতি মাসে সিঙ্গাপুর যেতে হচ্ছে, আমি এই টাকা এখান থেকে নিচ্ছি, আমি তো পাবো না। তখন আমার মনে হলো যে ওনার তো কোনো টাকা পয়সা নেই, উনি গরিব মানুষ। কিন্তু পরবর্তীতে আমি গিয়ে জানলাম যে বাড়িধারা থেকে শুরু করে আরো অনেক জায়গাতে তার বাড়ি আছে, এবং তিনি শুধু সচ্ছল নয়, অনেক অনেক ধনী ব্যক্তি ছিলেন। কিন্তু নুরুল হুদা কিন্তু সেটা না। নুরুল হুদার যে সততা, এটি প্রমাণিত। এবং তিনি দেখেন এত কিছুর পরও সেই যে উত্তরাতে তার যে একটা ছোট প্লট, 3 কাঠা বা 5 কাঠার একটা প্লট তিনি পেয়েছিলেন, সেটার উপর একটা বাড়ি করেছেন ব্যাংক লোন নিয়ে, এবং সে কিন্তু শাহজাদা দুর্নীতি করেনি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তার নুরুল হুদা যেমন দুর্নীতি করেনি, তার ভাগ্নে শাহজাদা সে এখন পলাতক, তার দ্বারা আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার বাড়ি ভেঙে ফেলেছে ডিসিকে দিয়ে, কিন্তু দুর্নীতি করেনি। বলা ছিল 10 মিনিটে দুর্নীতি করে, সে রাজনীতি করতে পারেনি। সহজ সরল একজন ছেলে। সে প্রথমে সেই একটা কোম্পানিতে আরেক ইসলামীকে চাকরি করতেন, পরবর্তীতে সেই কোম্পানির জেনারেল ম্যানেজার, এক্সিকিউটিভ ডিরেক্টর, বড় পদে গেছে। ওই পর্যন্তই একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, কিন্তু একটা এমপিগিরি করার মতো তার রাজনৈতিক প্রজ্ঞা, আগেও বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়িধারা গুলশান বনানীতে প্লট নেই, এমনকি অন্য কোথাও তার নেই। এই যে তার ভাগ্নে শাহজাদা নাম এমপি হয়েছে, সেটা ঠিক আছে, ছিল না, এখনো নেই, কিন্তু সে গলা চেপেতে 10 মিনিটে এমপি হয়েছে। কারো উপকার করতে পারুক আর না পারুক, ক্ষতি করেনি, খালি আমার ক্ষতিটা ছাড়া। তো এই যে জিনিস, কিন্তু এখন তাকেও কিন্তু পালিয়ে বেড়াতে হচ্ছে। তার ব্যবসা বাণিজ্য যা শুরু করেছিল, তার দোকান পাট, চাকরি বাকরি সব শেষ, এবং তার বাড়ি ঘর সবকিছু তছনছ হয়ে গেছে এই রাজনীতির কবলে পড়ে, মানে শাহজাদার। এবং নুরুল হুদার তো এই অবস্থা হলো। তো এখন আমার যেটা বক্তব্য হলো যে নুরুল হুদার গলায় যে জুতোর মালা পড়েছে,